সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আতিকুর রহমান রাসেল ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি। বিরোধী রাজনীতি করবার কারণে যাকে গুম করেছিল হাসিনার খনি বাহিনী, তারপর নির্মম নিপীড়ন চালানো হয় তার উপর। অনুষ্ঠানে আজ আমাদের অতিথি নিপীড়িত সেই ছাত্রনেতা রাসেল। তার মুখেই শুনব গুমের আদ্যপান্ত। দর্শক, এছাড়াও আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শহীদ সোহান শাহের স্ত্রী শম্পা আক্তার। সোহান 19 জুলাই রামপুরা হাজিপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ হন। 27 জুলাই হাসপাতালে মারা যান তিনি। সেই ঘটনায় শুনব তার স্ত্রী শম্পার মুখ থেকে। পাশাপাশি জানতে চাইব এখন কেমন আছেন, কিভাবে কাটছে শম্পার জীবন। আতিকুর রহমান রাসেল ও শম্পা, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা রাসেল ও শহীদ সোহানের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। পারিবারিকভাবে জিয়া পরিবারের সঙ্গে যুক্ত আতিকুর রহমান রাসেলের পরিবার। সে কারণে নিজেও জড়িয়ে পড়েন ছাত্রদলের রাজনীতির সঙ্গে। ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি। গ্রামের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার পাটনি গ্রামে। 2008-2009 সেশনে বাংলা বিভাগের ছাত্র ছিলেন ঢাকা কলেজে। 2024 সালের 1 জুলাই ডিবি পরিচয়ে আজিমপুর থেকে তুলে নিয়ে যায় রাসেলকে। তার বাবা সে সময় থানাসহ বিভিন্ন জায়গায় ঘুরেও সন্ধান পাননি। সে সময় তিনি সুপ্রিম কোর্টেরও শরণাপন্ন হন। পারিবারিক সূত্রেই রাসেলের যোগসূত্র ছিল রাজনীতির উচ্চ মহলের সঙ্গে। তুলে নেয়ার পর ডিবি তার কাছ থেকে সেই তথ্যগুলোই জানতে চেয়েছিল। এই সময় তার উপর যে নিপীড়ন চালানো হয় তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা হয়তো কোনোভাবেই দেয়া সম্ভব নয়। গুম হওয়ার পর রাসেলের ঠাঁই হয়েছিল আয়নাঘরে। তাই সে জানত না মধ্য জুলাই থেকে দেশ অগ্নিগর্ভা। হাসিনা উৎখাতের আন্দোলনে শরিক হয়েছে দেশের কোটি কোটি মুক্তিকামী জনতা। বাইরের দুনিয়া থেকে সে ছিল একেবারেই বিচ্ছিন্ন। 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই রাতেই তাকে গাড়িতে করে কয়েক ঘন্টা ঘোরানো হয়। তারপর শেষ রাতের দিকে মুক্তি মেলে তার। তখনও তার চোখ বাঁধা কালো কাপড়ে। চোখ যখন খুললেন তখন অপ্রকৃতিস্থ হয়ে পড়েন। বাইরের দুনিয়াকে বিশ্বাসী হচ্ছিল না রাসেলের। মাগুরার ছেলে সোহান শাহ। শিক্ষিত সুপুরুষ বলতে যা বোঝায় তাই ছিল সোহান। রামপুরা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন সোহান। স্ত্রী শম্পা আক্তারকে নিয়ে থাকতেন উলন রোডের একটি ভাড়া বাসায়। ভালোবেসে বিয়ে করে সুখেই ছিলেন এই দম্পতি। বিয়ের 7 বছর গড়ালেও কোনো সন্তান ছিল না সোহান শম্পার। কেননা দুই পরিবারের মধ্যে মাঝখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে। এরপর অনেকটা জোর করেই সোহানের কাছে চলে আসেন শম্পা। এরপর আর কেউ তাদের পথ আগলে দাঁড়াতে পারেনি। আন্দোলনের বেশ আগেই স্ত্রী শম্পাকে গ্রামের বাড়ি পাঠান সোহান। সেখানে তাদের ঘর তৈরির কাজ চলছিল। কষ্টের টাকায় ইটের পরে ইট গেঁথে নির্মাণ করা হচ্ছিল সুখের ঘর। সেই ঘরের প্রতিটি কোনায় কোনায় লেগে আছে শম্পার হাতের স্পর্শ। আন্দোলনের শুরু থেকেই এর সঙ্গে যুক্ত হয়ে পড়েন সোহান। স্ত্রীর বারণ সত্ত্বেও নিয়মিত রাজপথে নেমেছে সে। 19 জুলাই শুক্রবারও সে রাজপথে নেমেছিল। জুমার নামাজের পর স্ত্রী শম্পার সঙ্গে মোবাইলে কথা বলতে চেয়েছিলেন সোহান, কিন্তু হয়নি। দুপুরের পর হাজিপাড়া পেট্রোল পাম্প এলাকায় স্নাইপারের গুলিতে আহত হন সে। বুকের একটু নিচ দিয়ে গুলি ঢুকে সেটি গেঁথে যায় বুকের ভেতর। হাসপাতালে কয়েক মাস চিকিৎসা শেষে মৃত্যু হয় সোহানের। সোহানের মৃত্যুর পর শম্পা এখন পথে পথে ঘুরছেন। স্বপ্নের সেই ঘরে তার ঠাঁই হয়নি। শ্বশুরবাড়ির কেউ তার খোঁজ রাখে না। বাবার বাড়ির অবস্থাও প্রায় একই রকম। এই অবস্থায় কোথায় যাবেন, কি করবেন শম্পা? এই প্রশ্নের উত্তর তাকে কে দেবে?
দর্শক, প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনা। রাসেল, আপনি তো ছাত্র রাজনীতি করেন, পড়াশোনা করেন ঢাকা কলেজে, আপনার গুম হতে হলো কেন? আপনার উপরে এত ক্ষোভ কেন ছিল? কোথা থেকে কিভাবে গুম হলেন? আমার বাসা হচ্ছে গিয়া লালবাগে, আজিমপুর লালবাগ। তা আমি বিকাল 5টার দিকে ওই যে আজিমপুরের যে সরকারি কলোনিটা আছে ওই 27 নম্বর মাঠে আসর নামাজে ঠিক পরপরই নামছি। কত সালে? 2024 সালের 1 জানুয়ারি, 1 জুলাই। জি। তাই নামছি, নামার পরে 4-5 জন লোক মাস্ক পরা জিজ্ঞেস করলো যে রাসেল? আমি বললাম জি। ঢাকা কলেজে পড়ো? আমি বললাম জি। ঢাকা কলেজের ছাত্র নেতা? আমি বললাম জি। তোমার সাথে একটু কথা আছে, আমাদের সাথে যেতে হবে। তা আমি বললাম ঠিক আছে, ওকে, সমস্যা নেই। এর মধ্যে 10 সেকেন্ড সময় লাগছে। 10 সেকেন্ড পরে আমি দেখলাম একটা র্যাবের গাড়ি 10, একটা লালবাগ থানার গাড়ি, আর একটা হচ্ছে একটা অ্যাশ কালার প্রাডো আসছে। প্রাডো দিয়ে উঠাইলো, উঠায় ফোনটা নিয়ে গেল, মানি ব্যাগটা নিয়ে গেল, নেওয়ার পরে পিছনে হ্যান্ডকাপ পরাইলো, একটা জম টুপি পরাইলো, 2টা বাদ দিল, একটা চোখে একটা কপালে। বললো যে তোমার সাথে কথা আছে, তুমি ভয় পাও না, তোমারে কথা বলে আমরা প্রশাসনের লোক ছেড়ে দিব। স্যার, আমার তো আসলে আর ওইরকম ওই সিচুয়েশনে কিছু করার ছিল না, আর আমাকে কেউ ওইরকম আপনি অসহায় অসহায়। বসে রইলেন। পরে আমারে কিছু দূর নেওয়ার পরে গাড়িতে টুকটাক প্রশ্ন করছে যে তুমি এবার কেয়ার হসপিটালে কেন যাও, পিজি হসপিটালে কী করো সারাদিন, এরকম 2-4টা প্রশ্ন করার পরে প্রায় 30 থেকে 40 মিনিট গাড়িটা চলার পরে আমাকে গাড়ি থেকে নামাইলো। নামার পরে একটা ছোট্ট একটা রুমে নিল। ওই রুমটা শীতাতাপ নিয়ন্ত্রিত। নেওয়ার পরে জিজ্ঞেস করতেছে এবার কেয়ার হসপিটালে কেন গেছিলা? তা আমি গেছিলাম কোরবানি 4 দিন আগে। কেন গেছিলা? কারা ছিল সাথে? তা আমি বললাম তো আপনারা তো জানেন, তাহলে জিজ্ঞেস করার কিছু নাই। ওইরকম আমি আসলে উত্তর দেই না। পরে বলতেছে তারেক রহমানের শাশুড়ি ছিল তোমার সাথে? আমি বললাম ছিল। ডাক্তার আমান ছিল, বিএনপি করে? আমি বললাম ছিল। তারেক রহমানের জেট্রুস ছিল, বিন্দু? আমি বললাম ছিল। আর কে ছিল? আমি কইলাম তারেক রহমান যে এপিএস মিয়ানুরউদ্দিনও তার বন্ধু ছিল। ওখান থেকে ব্যাংক থেকে টাকা তুলছি। শাহবাগে কী করে সারাদিন? পরে বললাম যে তারেক রহমানের যে পিএস, সে তো দীর্ঘদিন জেলে, সে আমার চাচা হয়। তার খাবার দাবার দিই, সকাল 7টার দিকে যাই, সন্ধ্যার দিকে চলে আসি, একটু দেখাশোনা করি, হসপিটালে আছে। ঠিক আছে। পরে বললো যে শামসুল আলম মিন্টু নামে কাউরে চিনোস? আমি বললাম চিনি, খালেদা জিয়ার এপিএস ছিল প্রধানমন্ত্রী থাকা অবস্থায়। উনি কি এমকে একজন আমলা, উনি ফেসবুকে অনেক লেখালেখি করে। এরপর বলতেছে জিয়াউর রহমান পলাশ? আমি বললাম জি, আমার ভাই ইতালি থাকে, ও অনেক লেখালেখি করে। আব্দুর রহমান ভুট্টু সাংবাদিক, লন্ডনে থাকে, উনি লেখে। এবং এই তথ্য তারা কই পায়? এদের প্রত্যেকের সাথে তোর ফেসবুকে অ্যাড আছে এবং সবার সাথে তোর হোয়াটসঅ্যাপে কানেক্ট আছে। তাই আমি বললাম যে আর আসলে শামসুল আলম ভাই আমলা ছিল, এই হিসাবে সে খালেদা জিয়ার পিএস, বাড়ি শরীয়তপুরে, এই হিসাবে আমার সাথে একটা সুসম্পর্ক। আর ফেসবুকে লেখালেখি করে, অনেকের সাথে সম্পর্ক, ছাত্রদল করি, অগ্রভাগে করি, সবাই চিনে জানে। তারপর আমার একটা ব্যক্তি পরিচয় আছে যে আমার সাথে তারেক রহমানের পিএস, এই হিসাবে অনেকের সাথে আমাদের একটা সখ্যতা আছে। বলতেছে ঠিক আছে, সঠিকভাবে যদি তথ্য না দেস তো মেরেলেন। আমার একটা টুপি পরানো, একটা হ্যান্ডকাপ পরানো। ওই সিচুয়েশনে আসলে আমি চিন্তা করতাম, সেকেন্ডে চিন্তা করতাম যে আমার গুলিটা আসলে কোন দিকটা লাগবে, কোন দিকটা করবে। দাঁড় করিয়ে রেখেই দাঁড় করা অবস্থায় বসায় খানি, একজনে টানে, হ্যাঁ, একজনে টানে, একজনে ধরে, সঠিকভাবে তথ্য দিবি, ডিভাইস লাগানো আছে, মিথ্যা কথা কইলে লাইট জ্বলে, নান তান কথা, অনেক ভয়। তোর বাপের মেরেলাম, তোর 2টা বোন আছে ঢাকায়, মেরেলাম। কথা বলার পরে ওই রকম আর কোনো কিছু না পাইলে পরে আমার প্রায় 20 সেকেন্ডের মতো হাঁটা একটা রুমে দিল। ওই রুমটা দেয়ালটা ছাদটা ছিল অনেক উঁচু, স্বাভাবিক 12 ফিটের চেয়ে বেশি উঁচু, ভাঙাচোরা একটা পুরানো জর্জরাজীর্ণ বিল্ডিং। আপনি কি করে বুঝলেন? তখন কি চোখ? আমার চোখটা তখন ওই রুমের মধ্যে নিয়ে খুলে দিল 3 জনে। ওই 20 সেকেন্ড হাঁটানোর পর? হ্যাঁ। পরে ওই রুমটা 2টা গেঞ্জি দেওয়া পুরান, 2টা লুঙ্গি দেওয়া, একজোড়া পঞ্চ দেওয়া, আর একটা জায়নামাজ দেওয়া, একটা চৌকি। ওই রাত তার খাবার দাবার দেয় নাই। আমার খালি একটা কথা জিজ্ঞেস করলো যে তুই রেগুলার কোনো মেডিসিন খাস নি? আমি বললাম ঠিক আছে, বললাম। পরে ওরা গেল গা। সকাল না বিকাল না রাত, আসলে রুম থেকে বাইরের দুনিয়াটা বোঝা যায় না, কোনো জানালা না। আর অ্যাডজাস্টমেন্টের এত সাউন্ড, আসলে ওটা আমি নিতে পারি না, পাগলের মতো হয়ে যায় 2-1 মিনিট পর পর। পরে আমার বলতেছে তুই বস, কিন্তু ঘুমাসবি না। পরের দিন হইলো না সকালের না বিকালের, সেটা আমি জানি না। 2টা রুটি দিছে খাইতে, অনেক শক্ত খাইলাম। খাওয়ার পরে 2 বোতল পানি দিছে, একটা প্রস্রাব করলে একটা পট দিছে, যে বারবার বাইরে নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। ওইটা দরজা ছিল একটা গ্রিলের দরজা, পরে ছিল একটা কাঠের দরজা, ছোট একটা মাঝখানে ফোঁটা ছিল, ছিদ্র ছিল। পরের দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর পরে নিয়ে যা জিজ্ঞাসাবাদ করে। হ্যান্ডকাপ পরানোই থাকে, মানকি টিভি ওই যে জমটুপি পরানোই থাকে, কোনোভাবে কাউকে চেনানো যায় না, সবাই মাস্ক পরা।
খালি আমার বুকে হাত দিয়া কইতো যে ডরাইস না, টেনশন করিস না, তোরে মাইরা লাইম না, সঠিকভাবে তথ্য দিবি, তোর কোনো সমস্যা হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এরকম খালি নিতাছে আনতাছে, জিজ্ঞেস করতেছে। পরে একটা সিদ্ধান্ত হইলো যে আমার 72 ঘন্টা একবেলা খাবার দেওয়া হবে, দাঁড়ায় থাকতে হবে, 1 সেকেন্ডে আমি ঘুমাইতে পারবো না, প্রয়োজনে বসতে পারবো। যদি আমার চেহারা কোনোভাবে বোঝা যায় যে আমি ঘুমাইসা পড়ছি, চোখ লেগে গেছে, তাহলে আমার শাস্তিটা দ্বিগুণ হয়ে যাবে, হ্যান্ডকাপ পরে ঝুলায় রাখবে। আসলে 15-10-12 ঘন্টা আমার কাছে মনে হয়েছে। এরকম থাকার পরে আমি জিজ্ঞেস করছি, ভাই আমার খাবার দাবার দিবেন না? বলছে তোর খাবার দাবার বন্ধ সঠিক তথ্য না দিলে। আমি একটা কথা বললে আমার ওই হ্যান্ডকাপ ওই দরজার গ্রিলের সাথে ঝুলায় রাখতো 2টা। যখন দেখতো একটু প্রেশার মাপতো, যখন দেখতো একটু প্রেশারটা লো হয়ে গেছে 1 হাত ঝুলাইতো, যখন দেখতো প্রেশারটা একেবারেই সমস্যা তখন ফ্লোরে বসায় দরজার গ্রিলের সাথে 1 হাত ঝুলায় রাখতো। এরকম রাখতো, ওই ভিতরেই প্রস্রাব করতাম। প্রথম 7-8 দিন গোসল করতে দেয়নি, বাথরুমে নিত 2-1 মিনিট, বাইরে তার সিটকিন লাগায় রাখতো। পরে 2-3 দিন যাওয়ার পরে আমি একদিন জিজ্ঞেস করছি, ভাই এখন কয়টা বাজে? এটা বলছে দেখি আমার আবার ঝুলাইছে। এরকম গুড় ঝুলা রাখছে। প্রথম 72 ঘন্টা আমি প্রথম 6-7 দিনে 2 বেলা খাবার দিছে, এবং খাবার অল্প কয়টা খাবার দিছে, বলছে টোকায় খাবি। আমি খুবই আসলে এটা আসলে আমি কাউরে বুঝাইতে পারবো না, ওই ফিলিংসটা একমাত্র আমারই আর আল্লাহর, আসলে আমি আসলে বলতে পারি না। আমি যে কীভাবে থাকছি সেটা আমি এখন অনুভব করতে পারি না। যদি করি আমার প্রেশারটা লো হয়ে যায়, আমি এখন অসুস্থ হয়ে যায়, আমি এখন অনেক অসুস্থ। আমার তো মা নাই, আমি এতিম। আমার বাবা আছে জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট শরীয়তপুরে। এই 6-7 দিন যখন আমার খাবার দিত না, অনেক বেশি নির্যাতন করতো, তখন আমি বেসিক্যালি সবার চেহারা ভুলে গেছি, মনে করতে পারতাম না। এত নাম্বার মুখস্থ পারি, আমি একজন পলিটিক্যাল লোক, আমি কারোর নাম্বার মুখস্থ রাখতে পারি না। আর মাঝে মাঝে ওই দেয়ালে অসংখ্য লেখা ছিল, আমি পড়তাম বৈশা বৈশা। কি কি লেখা পড়েছে? এইরকম আছে যে ইন 2015 সাল, আউট 2020 সাল, 22 সাল, 24 সাল, অসংখ্য মানুষের লেখা। আমার কাছে মনে হচ্ছে তখন যে আমার মতো অনেকেই এখানে ছিল। ঠিক 10-15 মিনিট পর আইসা আমার হ্যান্ডকাপ পরে আরেকটা রুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার 7-8 ঘন্টা পর আবার ওই রুমে দিল। দেখলাম যে ওই রুমটাও নতুন করে রং করে ফেলছে। আমি পড়িয়ে বা আপনি যদি কোনো মোবাইল নাম্বার আমাকে বলে যে কোনো হাত দিবি না দেয়ালে, কিন্তু ওই ফ্যানটা কোনো সময় বন্ধ হয় না। আমি অনেক কান্দাকাটি করতাম ফ্যানটা বন্ধ করার জন্য। পরে বলে অ্যাডজাস্ট ফ্যান বন্ধ করলে তুই বাঁচবি না, কারণ এটা হাওয়াটা বাইরে যায় না। আমি ভাই বাইরে যাওয়ার তো কোনো স্কোপ নাই, এখানে একটা গ্রিলের দরজা লাগানো, একটা কাঠের দরজা লাগানো, আসলে ভাই ছেড়ে দেন। বলতেছে অনেকবার, বলতেছে ভাই অ্যাকাউন্টে করে টাকা আছে নিয়ে যান। পরে আমাকে বলতেছে তোর বাপের তোরে খুঁজতেছে, পার্টির মহাসচিব তোরে নিয়ে ব্রিফ করতেছে, রিজভি আহমেদ করতেছে, ছাত্রদলের সম্পাদক বকুল ভাইরা করতেছে, ছাত্রদলের সভাপতি সেক্রেটারিরা করতেছে, রাকিব নাসিররা, তুই কে আসলে? তা আমি বললাম যে আমি ছাত্রদল করি, ঢাকা কলেজের 1 নম্বর সহসভাপতি, আর কিছুই না। তাই তুই তোর সাথে অনেক সাথে ভালো কানেক্টেড, তারেক রহমানের সাথে তোর হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়, তোর অ্যাকাউন্টে অনেক লেনদেন। আমি বললাম যে আমার চাচা তারেক চেয়ারম্যানের সাথে পিএস, টুকটাক 2-একজনের সাথে সংখ্যতা আছে, কাজ করি, বেসিক্যালি এর বাইরে কিছু না। কাকার যে পিএস তার একটু বয়স হয়ে গেছে, এই জন্য আমাকে মাঝে মাঝে দেখ জায়গায় নিয়ে যাইতো। আসলে বেসিক্যালি এর বাইরে আর কিছুই না। তাই বাইরে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে এটা কিন্তু আমি কিছুই জানি না, না কোনো জানি না। আসলে রুমের বাইরে কোনো দুনিয়া নাই আমার কাছে, দিন না রাত। আমাকে মাঝে মাঝে বলতো যে তুই ঘুমা, ওরা আবার আইসা দাঁড়ায় থাকতে বলতো যে না ঘুম আসবি না। ঘুম নাই। আমি প্রথম 7 দিন 1 মিনিটও ঘুমাইনি। 10-12 দিন যাওয়ার পর আমার একটা ডাক্তার দেখালো, উনি অনেক ব্লাড নিল। আমি তো টের পাই না, ইনজেকশন দিচ্ছে এটা বুঝি, তখন আমি মনে হচ্ছে ইনজেকশন দিয়ে মেরে ফেলবে। আমি না। পরে ডাক্তার বলতেছে, ও হিন্দিতে কথা বলে, ডাক্তার বলতেছে ওর সিরিয়াল কত? পরে বলতেছে যে মেবি 11 অথবা 16 বলছে, আমার আন্দাজ নেই, এরকমই বলছে। তখন আমি আন্দাজ করলাম যে আমার মধ্যে এখানে অনেকেই আছে। কিন্তু আসলে ওরা যখনই দরজাটা খুলতো বা হ্যান্ডকাপটা পরাইতো, তখনই প্রতি মিনিটে আমি মৃত্যু সংখ্যা গুনতাম যে এখনই মেরে ফেলবে, কোন দিকটা গুলি করবে। জমটুপি পরানো আর হ্যান্ডকাপ পরানো থাকলে তার কোনো শরীরে কোনো বোধ শক্তি থাকে না, কোনো শক্তিও থাকে না, কোনো জ্ঞান থাকে না। এরকম গেল। আমারে বেসিক্যালি খাবারটা দিত, কাঠের দরজা খুইলা গ্রিলের নিচ দিয়ে ফিকা মারতো প্লেট। ওই 7 দিন পরে থেকে আমার খাবার দিত। কখন কোনটা দিত সেটা আর কি বুঝতাম না, কখন দিন বা রাত বা সকাল করে দিত। হ্যাঁ দিত। পানি দিত, বলতো বেশি বেশি পানি খাবি, অসুস্থ হয়ে যেতেছস, তোর প্রস্রাব ইনফেকশন হয়ে গেছে, তুই অনেক অসুস্থ। ওই খাবার দিত, একজনে খাবার দিত, পরের জনে প্লেট দিত, আরেকজনে পানি দিত, একজনে মেডিসিন দিত। কারোর সাথে কারো কানেক্ট ছিল না ওদের। কি করব, এরকম এই সিচুয়েশন চলতেছে অনেক দিন। আমার মাঝে মাঝে বলতো যে তোর আব্বা অমকরে টাকা দিছে, অমকরে এই যে পার্টি তোর লেগে একটা বিক্ষোভ মিছিল দিতে আছে সারা বাংলাদেশে, তোর লেগে সংবাদ সম্মেলন করতেছে, বারবার তোর বাপে সংবাদ সম্মেলন করছে, তোর নিয়ে হাইকোর্টে রিট করছে, মামলা করছে অগণিত, তোরে নিয়ে ডিএমপিতে হয়েছে, দরখাস্ত দিছে, বিভিন্ন জায়গায় দিচ্ছে। আমি বলতেছি ভাই
আমি তেমন কোনো কিছু করি নাই, আপনি আমার বাবার সাথে একটু আমার যোগাযোগ করায় দেন। কোনোভাবে সম্ভব না। দেশে যে আন্দোলনের কারণে আমার শাস্তিটা আমার কাছে মনে হয়, দেশের এই আপাময় জনসাধারণ যে আন্দোলনটা করছে এই কারণে আমার কাছে মনে হয় এখন যে আমার শাস্তির একটু কম হয়েছে আচ্ছা আচ্ছা, ওই 7 দিন পরে। কেন মনে হলো? কেন মনে হলো, তখন আমার টুকটাক জিজ্ঞাসা করতো, 1-2 বার বের করতো, বসায় রাখতো, দীর্ঘক্ষণ জানতো, আমার মোবাইলটা টিপতো ওরা আমার সামনে, আমি আন্দাজ করতাম, ডিভাইস লাগায় কানেক্ট করতো, ফেসবুক থেকে দেখতেছে মেসেঞ্জার, বিভিন্ন জনের সাথে আমার ওই যে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিছি, তাদের সাথে আমি চেয়ারম্যান সাহেবের মেসেজ দিছি, ভাইয়া আসসালামু আলাইকুম, লেখছে ওয়ালাইকুম সালাম, কোনো কাজ দিছে করছি, লেখছে ওকে ডান। আমার সাথে তাদের সাথে একটা কন্ট্যাক্ট ছিল, তাদের আশেপাশের লোকজনের সাথে, কারণ আমার চাচার কারণেই ছিল। এবং আমার পরিবারটা একেবারেই বিএনপি, একদম জাগদল যুক্ত ফ্রন্ট থেকে আমার বাবা এটার সাথে জড়িত। আমি 1 মাসের মতো ছিলাম, এরকম আমি আন্দাজ করলাম, ওই অ্যাডজাস্ট ফান্ডটা নষ্ট হয়ে গেল। তখন আমি বুঝলাম যে আমি এয়ারপোর্টের কাছে না, আমি অন্য কোথাও আছি। আমার আরেকটা রুমে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওই রুমে আমি 1 মাস পরে, হ্যাঁ 6 থেকে 7 দিন থাকলাম। এর মধ্যে আমার কোনো হদিস ছিল না, আমার ফ্যামিলি সংবাদ সম্মেলন শুরু করে সবই করছে, কোনোভাবে হদিস করতে পারেনি আমার। আপনার কাছ থেকে আবারও শুনবো রাসেল, আমরা একটু শম্পা আক্তারের কাছ থেকে শুনে আসি। শম্পা আক্তার, সোহান আসলে শহীদ হলেন কিভাবে? আপনি তো তখন আপনারা হাজিপাড়ায় থাকতেন, রামপুরায় পেট্রোল পাম্পের পেছনে, এই দিকটায় বাসা ছিল। তো আপনাদের তো বাচ্চা কাচ্চা ছিল না, দুজনের সংসার। আপনার স্বামী কি করতেন? কেন এই আন্দোলনে গেলেন? আপনি জানতে পেরেছিলেন কি? 19শে জুলাই হচ্ছে গিয়ে শুক্রবার, ওই দিন হচ্ছে গিয়ে তার আগের দিনে আন্দোলনে গেছে। আন্দোলনে যাওয়ার পরে হচ্ছে গিয়ে পানি বিস্কুট এগুলো কিনে খাওয়া আসছে, আমাকে ফোন দিয়ে বলছে, আমি ওনাকে, তার ভিতরে আমি গ্রামে ছিলাম, আমাকে ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে বলতেছে আমি এইভাবে গেছিলাম। আমি ওকে অনেক রাগারাগি করি যে দেখো তুমি ছাড়া কিন্তু দুনিয়ায় আমার আর কেউ নেই, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? আমি পুরো পরিবার সব কিছু ছেড়ে আমি তোমার হাত ধরে এসেছি, এখন তোমার যদি কিছু হয়ে যায়। মানে আপনাদের বিয়ে কি পারিবারিকভাবে ছিল না? পারিবারিকভাবে ছিল, পরে ফ্যামিলিগত মানে কিছু প্রবলেম ছিল, দুই ফ্যামিলির মানে বন্ডিং হচ্ছিল না। পরে আমি আমার ফ্যামিলির থেকে মানে আমি ওর কাছে নিজে ইচ্ছা আমি চলে আসি। আমি ওকে বলি দেখো তুমি যদি আন্দোলনে যাও, তোমার যদি কিছু হয় তাহলে দেখো দুনিয়ায় আমার আর কেউ নেই তুমি ছাড়া। ও আমাকে একটা কথাই বললো, মানে বললো যে দেখো আমি যদি না যাই, এরকম হাজারো মায়ের সন্তান, হাজারো মানে তরতাজা প্রাণ আমার সামনে চলে যাচ্ছে, আমি কি করে আমরা বসে থাকি। কত বছর হয়েছিল বিয়ে হয়েছে? বিয়ে 7 বছর হয়েছে, মানে ও মারা যাওয়ার পরে 7 বছর পূর্ণ হয়েছে। আমি কি বেবি প্রথম নিইনি, ফ্যামিলিগত কারণ ছিল মাঝে আমার সাথে, হ্যাঁ ঝামেলা ছিল পারিবারিক। তারপর আমার অনেক স্বপ্ন ছিল যে একটা আমাদের বাচ্চা হবে, আমাদের সুন্দর একটা সংসার হবে, আমরা নিজে বাড়ি মানে দেশের বাড়িতে আমরা নতুন ঘর নির্মাণের কাজ করতেছিলাম। মানে আমাকে ও বাড়ি পাঠায় এর জন্য যে ঘর দিচ্ছি তুমি বাড়িতে যাও, তোমার আমি যেভাবে বলছি আমার হাজব্যান্ড সেভাবে ঘর তুলেছে। আমার বেডরুমের ভিতর কি হবে, আমার ডাইনিং রুম কেমন হবে, আমার কিচেন কোন পাশে যান, আমার অনেক স্বপ্নের একটা নিট তৈরি করতেছিলাম, আমি বুঝাইতে পারবো না। সেই স্বপ্নের নিটটা আমার ভেঙে তছনছ হয়ে গেছে। আমি ওই কষ্টের কথা আমি কাউকে বুঝাইতে পারবো না। তারপরে আপনি যেতে নিষেধ করলেন তাকে আন্দোলনে, তারপরেও সে গেছে আমাকে না জানিয়েই, পরের দিন শুক্রবারে গেছে, নামাজ পড়তে যাবে। আমি বলছি তুমি বাসায় নামাজ পড়ো, আমাকে ধমক দিয়ে বলছে তুমি এগুলা কোন ধরনের কথা বলো নামাজ পড়ার বিষয় নিয়ে। 19 জুলাই, হ্যাঁ শুক্রবার, ও জুম্মার দিনে মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে মানে বের হয়েছে। ওই দিনে হচ্ছে এই রামপুরাতে অনেক ভয়াবহ গুলিগুলা হয়েছে, বৃষ্টির মতো গুলি পড়ছে। ওই দিনে ও রাজপথে নামছে, আমাকে জানায়নি। আমি ওকে দুপুরে ওর সাথে কথা বলছি, কথা বলার পরে মানে আমি জানতে পারিনি, ওকে বারে ফোন দিচ্ছি। আমি ভাবছি হয়তো নামাজে আছে, নামাজ থেকে এসে আমাকে ফোন দিবে, আমি ফোন হাতে করে নিয়ে বসে আছি। আমি বলতেছি তুমি যেও না, ও বলতেছি তুমিও চলে আসো, তুমি আমার সাথে রাজপথ মানে আন্দোলনে নামো। আমি করছি আমি এই কীভাবে আসবো, এখন সব কিছু কারফিউ দিয়ে দিচ্ছে, তখন এত কারফিউ মানে চলার মতো কোনো পরিস্থিতি নেই। বলছে তুমিও চলে আসো আমার সাথে আন্দোলনে নামো। আমি অবশ্যই আসবো, তুমি আমার নামো না, একটু কারফিউ সারলে আমি তোমার কাছে চলে আসতেছি, এই কথা বলে ওকে শান্ত করে। কিন্তু আমি তো জানি না ওই মুহূর্তে ও আন্দোলনে শরিক হয়ে আছে। তারপরে আমি সন্ধ্যা 7টার দিকে খবর পাই, ওর কলিগ আমাকে ফোন দেয়। আমি অনেক ফোন দিচ্ছি আসর আজানের পর থেকে। ফোন কি তখনও খোলা ছিল? হ্যাঁ খোলা ছিল, কিন্তু ওর ফোন রিসিভ হচ্ছিল না। আমি টেনশনে মানে আমি পুরো ঘাবড়ায় যাচ্ছি যে কি হলো। আমি মানুষটার সাথে দুপুরেও কথা বললাম যে নামাজ, শেষ কথাটা কি ছিল যে নামাজ থেকে এসে আপনাকে ফোন করবে? তারপর আর কথা হয়নি আমার সাথে।
তারপর কথা না হওয়ার পরে আমি অনেকটা টেনশনে ঘাবড়াই গেছি যে ওই দিনে অনেক গুলাগুলি হচ্ছে। এক পর্যায়ে সন্ধ্যা 7টার দিকে ফোন রিসিভ হয়, ওর এক কলিগ ফোন রিসিভ করে। ওর ফোনটাই? হ্যাঁ, ওর ফোনটা। তারপরে আমি কণ্ঠস্বর শুনে বলছি, আপনি কে? আমার হাজবেন্ড বলছে, আচ্ছা আপনি কি আমার বলছে। হ্যাঁ, হাজবেন্ডের বন্ধু বলতে? হ্যাঁ হ্যাঁ, ওর কলিগ, ও একই সাথে চাকরি করতো। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে অলি, আরেকজন হচ্ছে অলিউল্লাহ, আরেকজনের নাম হচ্ছে গেন হলো নূর হোসেন। এরা তিনজন একসাথে হচ্ছে গেন ওই ইসে ছিল, চাকরি করতো? হ্যাঁ চাকরি করতো। ওরা আমাকে ওই তখন ফোনটা রিসিভ করে বলছে, ভাবি টেনশন করে না, সোহান ভাইয়ের তো গুলি লেগেছে। তখন আমার মানে আমি বিশ্বাস করতে পারতেছি না যে গুলি কীভাবে লাগবে। ওর তো নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে আমার কাছে ফোন দেওয়ার কথা। তা আমি বিশ্বাস করতে, আমি ও কই, আমাকে ওর কাছে ফোনটা দেন। তা বলছে, ভাবি ও তো কথা বলতে পারবে না এখন, মানে ও নিজে গুলি লাগছে বুকে, এইখান দিয়ে গুলি লাগছে, লাগার পরে নিজে চেপে ধরে মানে বেটার লাইফ হসপিটাল থেকে নিজে ইনজেকশন নেছে, ব্যথার নিজে এনেছে। ও মানে দৌড় হাঁটে গেছে, প্রথম গুলি লাগছে ও টের উপায় নেই। বেটার লাইফ হসপিটাল থেকে ও ইনজেকশন নেওয়ার পরে বিভিন্ন হসপিটালে যাই নিজেই, মানে ওর বন্ধুরা নিয়ে যায়। তখন ও নিজেই মানে তখনও আছে, ব্যথার ইনজেকশন নেওয়ার পরে ও নিজে চলাফেরা করতে পারতেছে। আমি ফোন দিচ্ছি কিন্তু আমার সাথে কথা বলতে পারতেছে না। ও কী বলবে আমার কাছে বুঝতে পারতেছে না। তারপরে আমাকে এক পর্যায়ে আমি বলি, ওই ভাইদের অনেক রিকোয়েস্ট করি যে ভাই আমাকে ওর সাথে একটাবার কথা বলাই দেন। তা ও এক পর্যায়ে ফোনটা রিসিভ করে, মানে ধরার পরে বলতে, শম্পা তুমি টেনশন করো না, আমি ঠিক আছি, আমার গুলি লাগছে, তুমি যেভাবে পারো তুমি চলে আসো। আমাকে বলতেছে, তুমি মাকে নিয়ে চলে আসো, আমি তোমার একবার দেখবো, আমি তোমার একবার দেখতে চাই, তুমি আর মা যেভাবে পারো চলে আসো। মানে ফোনের ভিতরে এইভাবে আকুতি মিনতি করতেছে, আমি করতে পারবো। বলছে তুমি যেভাবে পারো, কার ফুটেছে যত টাকা লাগুক, যেভাবে পারো তুমি আর মা চলে আসো, আমি তোমাকে দুজনের মুখটা দেখতে চাই। আমি ওই কথাটা শুনে আমি মানে হাউমাউ করে কান্না করে দিই বাড়িতে, যে আমার কি হয়ে গেল। মানে আমি আমার শাশুড়িকে জানাই তখন, যে আমার শাশুড়িকে প্রথম আমি জানাই না, যে হঠাৎ করে যদি সে আবার কোনো করে। এরপর আমার শাশুড়িকে জানানোর পর আমার শাশুড়িও অনেক কান্নাকাটি করে। আবার আমি কিছুতেই আসতে পারতেছি না। আমার হাজবেন্ড এর ভিতর অনেক হসপিটালে ঘোরাঘুরি করে সবাই নিয়ে, ওর কলিগরা, আমার মামা শ্বশুররাও ঢাকাতে থাকে, সবাই আমার হাজবেন্ডকে নিয়ে এই হসপিটাল থেকে ওই হসপিটালে নিয়ে যায়, কিন্তু কোথাও কোনো হসপিটালে অ্যাডমিশন নিচ্ছিল না। আমার হাজবেন্ডের গুলিটা যদি সাথে সাথে বের করতো, আজ আমার হাজবেন্ড মারা যেত না। পুরো ঢাকা শহর হসপিটাল ঘুরিছে, কোনো হসপিটালে নেয়নি। না নেওয়ার পরে লাস্ট সোহরাওয়ার্দী থেকে রেফার করার পরে বক্ষব্যাধি থেকে হচ্ছে গেন বক্ষব্যাধিতে ট্রান্সফার করে বক্ষব্যাধি হসপিটালে সকাল 6টার থেকে ওর একটু এমনি মানে হালকা পাতলা হয়। তারপরে সকালে ভালো করে মানে সকাল 10টাতে অপারেশন করে নাই, এমনি বুকের ভিতরে একটা নল ঢুকাইয়ে বুলেটের ওইখানে একটা পাইপ লাগাই একটা ব্যাগ দিয়ে দেয়, দেওয়ার প্রাথমিক যে চিকিৎসা হয় ওইখানে করে, কিন্তু বুলেটটা বের করতে পারিনি। আপনি কি এর মধ্যে? হ্যাঁ, আমি এর মধ্যে ঢাকায় চলে আসছি। কিভাবে আসলেন? ওইখানে যে পুলিশ ভাইরা ছিল, মানে তাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করি, অনেক মানে আমি পায়ে জোরে ধরি তাদেরকে, হাউমাউ করে কান্না করে বলে আমাকে একটা গাড়ি ম্যানেজ করে দেন। তারপর তারা এক পর্যায়ে আমাকে মানে দিচ্ছে দুপুর 1টার দিকে এক প্রবাসী ভাইয়ের গাড়িতে, মানে বলছে যে আপনারা বলবেন যে মিথ্যা। তখন তার সত্য বললো আমাদেরকে আনবে না, তখন কোনো গাড়ি চলতেছে না, যে আমি তার বোন হয়ে আর আমার শাশুড়ি মা হয়ে যে এয়ারপোর্টে যাচ্ছি, এই কথা বলে আমরা ওইখান থেকে তাও সামনে এক সিটে আমি আমার শাশুড়ি মাকে আমার নিজের কোলের উপর বসাইয়ে তাই মহাখালী এসে নামি। ওইখানে আসার পরে তবে আমার হাজবেন্ডের কাছে আসে, দেখি সে বেডে অক্ষত অবস্থায় শুয়ে আছে বক্ষব্যাধি হসপিটালে। তারপরে তাকে আমি সে বলে কান্না করে, বুকে ক্ষত অবস্থায়, বুকে ক্ষত অবস্থায় একটা ব্যাগ লাগাই দিয়েছে, ব্লিডিং হচ্ছে ব্যাগ দিয়ে, বুকের ভিতর বুলেটটা আছেই, 39 দিন তার বুকের ভিতর বুলেটটা ছিল। তারপরে আমি আসার পরে আমাকে যে কোনো পরিস্থিতিতে আমার মাথায় হাত দিয়ে শুধু বলতো, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। যে কোনো পরিস্থিতি হোক আমার হাজবেন্ড সবসময় আমাকে সান্ত্বনা দিত, আমার সাপোর্ট করতো। হ্যাঁ, আমাকে মাথায় হাত দিয়ে বলতো ওই অবস্থায় যে তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। এই কথা বলার পরে আমি তো হামা করে এখানে কান্না করতেছি, ওইখানে কান্না করতেও দিল না। আরসিইউতে যখন গেছে, হ্যাঁ ওইখানে বেশিক্ষণ থাকতেও দেয় না, আমাকে বের করে দিল। বের করে দেওয়ার পরে তারপরে আমি বাইরে এসে বসার পরে এখান থেকে বেশ অনেক দিন ওইখানে ট্রিটমেন্ট চলে। কত তারিখ পর্যন্ত? ওইখানে হচ্ছে গেন আমার হাজবেন্ডের হচ্ছে গেন 19 জুলাই গুলি লাগছে, আমাদের ওইখানে সার্চ ছিল হচ্ছে গেন
না হলেও ওইখানে অনেক দিন 17 দিনই 17 দিন। শেখ হাসিনা পালিয়ে যাবার পর পর্যন্ত ওখানে ছিলেন? হ্যাঁ, যেদিন শেখ হাসিনা ওইখানে পালিয়ে যায় ওই দিনই আমরা ওই হসপিটাল থেকে ছাড়া পাই। আচ্ছা আচ্ছা। ওই দিনই ওই হসপিটাল থেকে আমরা ছাড়া পাই, আমরা বাসায় আসি। তখন আমি আর আমার বাসায় যাই না, আমার মামা শ্বশুরের বাসায় উঠি। মামা শ্বশুরের বাসায় ওঠার পরে ওর যখন যে পেইনটা উঠতো, যে কষ্টটা আমি মানে উপলব্ধি করতে পারবো না। আমি অনেক কাছ থেকে দেখেছি, আমি সারাটা রাত ঘুমাইতাম না ওই হসপিটালে। ওকে মানে কিভাবে ঘুম পাড়াবো, একবার মাথার কাছে দাঁড়িয়ে মাথার চুল টেনে দেবো, পায়ের কাছে দাঁড়ায় পায়ের নখগুলো টেনে দেবো। সারাটা রাত আমি জেগে তাকে সেবা করে আমি সুস্থ করে তুলছিলাম। মানে তাকে আমি আমার একটা দিনও একটা রাতও আমার ঘুম মানে চোখে ঘুম ছিল না। তাকে কিভাবে আমি সুস্থ করবো। সে কিন্তু এক পর্যায়ে সুস্থ হয়ে উঠেছিল বুকের ভিতর বুলেট থাকাকালীনও। এটা নিয়ে অনেক মানুষ আমাকে ওর ভিতর বলছিল যে এত সেবা করতেছো, মানে ওকে বলতেছিল সোহান ভাইয়া তুমি অনেক লাকি যে এরকম একটা ওয়াইফ পেয়েছো। এরপর কি চিকিৎসা বন্ধ করে দিলেন? না, চিকিৎসা আমি ওকে যখন নিয়ে আসা হওয়ার পরে ওকে আমি আবার নিয়ে যাই হচ্ছে কি ইবনে সিনা হসপিটালে সিটি স্ক্যান করানোর জন্য, যে বুলেটটা কোন পজিশনে আছে। তখন ওইখানে বুলেটটা যে পজিশনে আছে সিটি স্ক্যান করার পরে দেখা যায় বুলেটটা হচ্ছে কি রক্তনালী শিরার সাথে আইটি আছে। মানে খুব ডেট, মানে এটা বলে যে এটা বাংলাদেশে কোথাও হবে না। তা এই পর্যায়ে আমি আমার হাজবেন্ডকে পাসপোর্ট করাই, ইন্ডিয়াতে কথা বলি। ইন্ডিয়ার লোকজন বলে নাকি আমার হাজবেন্ডকে থ্রেট দিয়ে বলে আপনি আন্দোলনের শরীক হয়ে করছেন, আপনাকে অনেক টাকা, মানে অন্যরকম তারা থ্রেট দেয় আরও ইন্ডিয়া। মানে এরকম ইন্ডিয়ার সাথে যোগাযোগ করার পরে তখন দেখলাম ইন্ডিয়ার পরিস্থিতি ভালো না আমাদের বিরুদ্ধে। তখন এই মানে আমার হাজবেন্ডকে নিলেও ওখানে মেরে ফেলবে তারা। তাহলে আমি ইন্ডিয়াতে না নিয়ে আমি অন্য জায়গায় মালয়েশিয়া থেকে আবার মানে যোগাযোগ করতেছি যে আমার হাজবেন্ডকে যেভাবে হোক, আমার কিডনি বেচে হোক, আমার বাড়ি গাড়ি বেচে যেভাবে হোক, আমার যা আছে স্বর্ণ যা আছে আমি সব বিক্রি করে আমি বলছি আমার হাজবেন্ডকে বাঁচাবো যে কোনো বিনিময়ে। এমনকি হাসিনা নিজে আসছিল, আমি তাকে বলছিলাম যে আমার হাজবেন্ড যদি কিছু হয়ে যায় তাহলে আমার পথে বসে ছাড়া কিছু না, আমার হাজবেন্ড ছাড়া আমাদের আর কেউ নেই এই দুনিয়াতে। শেখ হাসিনা নিজেও আসছিল দেখতে, বক্তব্য দিতে। হ্যাঁ, আমি বলছিলাম তাকে যে সে আমার কাছে আসছিল, আমি বলছিল কি সমস্যা, আমি তার ভিতরে বুলেটটা আছে, তার একটু উন্নত মানের চিকিৎসা দিলে আমার হাজবেন্ডের বুলেটটা বেরোলে ভালো হতো। আমার হাজবেন্ড ছাড়া আমাদের পরিবারে ইনকামের উৎসাহ কেউ ছিল না, আর আমাদের দেখাশোনার দায়িত্ব আর কেউ নেই। মানে একমাত্র মালয়েশিয়াতে যোগাযোগ করলেন। মালয়েশিয়াতে যোগাযোগ করার আগে টিভিতে হেডলাইন নিউজ দেখি যে সিএমএচে গুলিবিদ্ধ রোগীদের মানে নেওয়া হচ্ছে, সেনাপ্রধান একটা নিউজ দিয়েছে। ওইখানে হচ্ছে গিয়ে ওকে নিয়ে যায় আমার আমার ননদের হাজবেন্ড। তা নিয়ে যাওয়ার পরে ওইখানে যোগাযোগ করে ওকে ভর্তি করে রেখে আসে। ওই দিন সারা রাত আমার সাথে ফোনে কথা বলে আর বলে চম্পা আমার তো কিছু ভালো লাগতেছে না এখানে, তুমি কেন আসলে না, আমি জানতে তোমার সাথে যার জন্য রেডি হয়েছিলাম। সারাটা রাত আমার সাথে কথা বলছে যে শম্পা আমার কিচ্ছু ভালো লাগতেছে না, তুমি সকাল সকাল চলে আসবো আমার কাছে। আমি বলছি ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি সকালে ভোরেই তোমার কাছে চলে আসবো। ও সারাটা রাত আমার সাথে কথা বলছে। আর ওর থেকে পরে চিকিৎসা শুরু হ্যাঁ চিকিৎসা শুরু হয়েছে। সেনাপ্রধান নিজে আসছে, আসিয়া ওর রিপোর্টগুলো দেখছে, দেখার পরে বলছে এটা মানে এই রোগীকে এখানে হবে কিনা, তা D8 অপারেশন এখানে হবে কিনা। ওর ব্লাড বাইপাস করা লাগতো, কিন্তু আমার মনে হয় সম্ভবত সিএমএচে ব্লাড বাইপাসের কোনো ডক্টর ছিল না, আমার মনে হচ্ছে। মানে ওর যে সিচুয়েশনে ছিল বুলেটটা, মানে ওটা সেনাপ্রধান বলছিল যে ডক্টরগুলো ছিল ওই ডক্টরগুলোর কাছে বলছিল এখানে হবে কিনা, ডক্টরগুলো বলছে হ্যাঁ হবে। তা বলার পরে তো এক পর্যায়ে হচ্ছে গিয়ে বলছে যে ঠিক আছে আপনারা প্রস্তুতি নিন, আপনাদের আগামীকাল সকালে হচ্ছে গিয়ে অপারেশন হবে। এই কাগজপত্র মানে এখন এখানে আমি ওই চিনি না, ওর ভিতর কখনো যাইনি সিএমএসের ভিতর, এইখান থেকে দৌড়া এখানে, মানে একটা কোনো মানুষ নেই তখন পাশে। আমার হাজবেন্ড আমাকে দেখে কান্না করে বলতেছে শম্পা আজ এখানে একটা পুরুষ মানুষের প্রয়োজন ছিল, দেখো তো আমি আমার কষ্ট দেখে ও নিজেই আমার সাথে রিপোর্ট কালেকশন করছে, গুলি নিয়ে বুকের ভিতর নিয়ে সিঁড়ি বাইছে, কখনো লিফটে গেছে, লিফট যখন দেখছে মানে হচ্ছে না তখন আবার সিঁড়িতে যাচ্ছে। আমার কষ্ট দেখে তা আমার দুই পায়ে ঠুসা পড়ে গেছে, আমি মানে হাঁটতে হাঁটতে মানে এই হয়রানি আমি একা সামাল দিয়েছি। তারপরের দিন অপারেশন সকাল 7টার দিকে হওয়ার কথা, সেখানে নিয়ে যায় সকাল 10টার দিকে। নিয়ে যাওয়ার দিন প্রথমে সকালে আমাকে বলতেছে, আমাকে আর আমার শাশুড়ি মাকে ডাকছে। ওই দিন সবাইকে বলছিল আমি সবাইকে দেখতে চাই, অপারেশন যাওয়ার আগে বলছে সবাই আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আমি দেখতে চাই। মানে বলে আর আমাকে বলে তুমি আমার যদি কিছু হয়ে যায় তোমার কি হবে, ও নিজেই বলতেছে। বলার পরে আমার শাশুড়ি মায়ের হাতে
বলতেছে, মা আমি যদি আমার যদি কিছু হয়ে যায় তুমি আমার সম্পর্কে দেখে রাখো, যেমন তোমার কলিজার টুকরা সন্তান আমি মনে করো আমার কলিজার টুকরা রেখে গেলাম, সম্পর্কে তোমার কাছে রেখে গেলাম। এই কথা বলে আমার দেওরকে বলে যে তোর ভাবিরে দেখে রাখিস, তোর ভাবিরে কিছু বলিস না, কিন্তু আমার যদি কিছু হয়ে যায়। সবাইকে মানে বলে যাচ্ছে ও। আমি আর বুঝতেছি না যে এটাই ওর শেষ যাত্রা হবে। আমিও বুঝতে পারি নাই। আমি ওকে অজু করাইছি, ও তার আগে আমাকে নিজে হাতে খাওয়াইছে। বলছে আমি যদি না থাকি তোমাকে আর কি খাওয়াই দিবে। বিয়ে হয়েছে বন্ধু, ও নিজে হাতে আমাকে খাওয়াই দিত, আমাকে নিজে হাতে খাওয়াইছে। খাওয়াইতে আমার শাশুড়ি মাকে খাওয়াইছে। আমার খাবার নামতেছে না ওই দিন, ওখানে ওর অপারেশন। তারপরে অপারেশন থিয়েটারে ঢুকলো। হ্যাঁ, অপারেশন থিয়েটার ঢুকলো। ঢোকার পরে ওর অপারেশন চলতেছে প্রায় মানে অনেকক্ষণ হয়ে গেছে। মানে 1 ঘন্টা পর বলছে যে ব্লাড লাগবে, 1 ব্যাগ ব্লাড লাগবে। তখন ব্লাড এনে দিছি। আবার কিছুক্ষণ পরে বলে আবার আরেক ব্যাগ, মানে এরকম বলতে বলতে মানে তারপরে বলে 3 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ এরকম করতে করতে 18 ব্যাগ ব্লাড দিছি আমরা। একই অপারেশনে বুলেটটা বের করার সাথে সাথে রক্তনালী ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার পরে ওই যে 18 ব্যাগ ব্লাড দিছি, ওর ব্লাড ঠেকাইতে পারি নাই, ও ওখানেই মারা যায়। শম্পা, আপনার কাছ থেকে আমরা আবারও শুনবো, আমরা একটু রাসেলের কাছ থেকে শুনি। রাসেল, তারপরে নতুন একটি জায়গায় গেলেন, সেই নতুন একটা রুমে যখন দিছে তখন ওই রুমের পাশে রুম থেকে একটু মানে রুমটা এত বেশি গরম ছিল, মানে প্রত্যেক 2টা রুমই তো ছিলাম, রুমে অনেক বেশি গরম ছিল, গরম। তারাও কাঠের দরজায় একটা এরকম ছোট পানির বোতল দিয়ে রাখলো যাতে বাতাসটা বাইরে থেকে ভিতর থেকে বাইরে পাস হয়। তো এরকমই মানসিক যন্ত্রণা নিয়ে থাকি আমি সবসময় ওয়েট করি যে ওরা কখন আসবে, কখন নিয়ে যাবে, কখন মেরে ফেলবে, এরকমই যাচ্ছে। মানে মৃত্যুর প্রহর গুনছিলেন, প্রতিটা গুনতেছি যে আমার কি হবে, এরকমই। মানে আপনি মৃত্যুর জন্য এক ধরনের প্রিপারেশন নিয়েছিলেন। হ্যাঁ, তা আমি বলতেছি ভাই আজানে তো শব্দ পাই না, এতদিনও পাই না, কখনো পাই না, যদি একটু বলতেন কখন কোন ওক্তের আজান দেয় তাইলে নামাজটা পড়তাম। পরে বলতেছে যে আজানের শব্দ পাওয়া লাগবে না, নিয়ত করে পড় তাইলে। কিন্তু আল্লাহরে ডাক, এখান থেকে আসলে যে আসে সে তার বের হওয়ার কোনো স্কোপ আদৌ নাই, ছিল না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে। আমার কাছে মনে হচ্ছে তখন রাত, খাবার দিছে, তেলাপিয়া মাছটা দিছে, খাইলাম। হঠাৎ দেখি আমার জামা কাপড়, আমি যে স্যান্ডেল পরা ছিলাম, আমার মানি ব্যাগটা ওদের হাতে। ওরা রুমে ঢুকলো 5-6 জন, কাঠের দরজা লাগাই দিল। তখন তো দেখলেন, হ্যাঁ, ওরা তো মাস্ক পরে থাকে, ওদের তো চেনা যায় না। পরে আমার বলতেছে যে তুই তোর জামা কাপড় পর, নতুন একটা পৃথিবী তোদের নিয়ে যাবো। তখন আপনি বলেন এটার মানে কি? নতুন একটা পৃথিবী মানে হয় আমাকে মেরে ফেলবে, না কি করবে আসলে আদৌ জানি না। তখন আর আমার সেন্স কাজ করে, আমি বারবার বলতেছি ভাই আমাকে কি মেরে ফেলবেন? ওরা আমার বলতেছে রেডি হও তাড়াতাড়ি, তো স্যান্ডেল কই পর। বললাম ওয়াশরুমে যাবি? আমি কইলাম হ। মানে ভয় বাট সময় কাটানো, আর কিছুই না। পরে আমার বললো, বলার পরে আমার সেই অ্যাশ কালার প্রাডো, এই গাড়িতে উঠলাম। ওঠার পরে একদম গাড়ির পিছনের সিটে কিন্তু ওরা 2-1 জন বসানোর জন্য ওই রকম প্রাডোর পিছনে, যেটা ডিসিরা চালায়, সচরাচর জেলা প্রশাসকরা যেই বাজারোটা ইউজ করে ওই বাজারোটা। পরে গাড়ির মধ্যে আমার জমটুপিটা খুলে দিল নিসমি তাকানো অবস্থায়। 1 থেকে 1.5 ঘন্টা পরে গাড়ি চলতেছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে ইলিয়াস আলী বা সালাউদ্দিন আহমেদের মতো আমার মনে হয় এই দেশ থেকে অন্য কোনো দেশে দিয়ে দিচ্ছে, তাহলে অন্য কোনো নিয়ে দূরে কোথাও মেরে ফেলবে। তখন আমার বলতেছে যে নতুন একটা পৃথিবীতে নিয়ে যাইতেছি, এই পৃথিবীটা পাইয়া তুই এত বেশি খুশি হবি, এত বেশি আনন্দ পাবি, তুই চিন্তাও করতে পারবি না, তোর অপেক্ষা তোর সবাই, আর ফ্যামিলি সবাই, ঠিক আছে, তোর ভাগ্যটা ভালো, তুই বেঁচে গেলি। তাই আমি বললাম ভাই আমার কি আসলে কি বাঁচায় রাখবেন না মেরে ফেলবেন? আমার বাবার কাছে আমার লাস্টটা একটু দিয়ে দিন ফুল। তারপরে আমার বলতেছে যে তুই প্রস্রাব করতে বসবি, যেখানে নামাই দিব পিছন থেকে 200 গুনবি, তোর এই মানি একটা দিয়ে দিতেছি, তোর টাকা দিয়ে দিতেছি, তুই ডাইরেক্ট বাসায় যাই, কারোর সাথে কোনো কথা বলবি না, পিছন তাকাবি না কিন্তু যখন নামাই দিব। এরপর যখন আমাকে নামাইছে হ্যান্ডকাপটা খুলে দিল, খুলে দেওয়ার পরে বলতেছে বসলাম। বসার পরে আমি আটকায় গেছি ডরে যে আমার পিছদা মানে গুলি করবে। তখন আমি পিছমি তাকাইছি, মতন আমার একটা বকা দিচ্ছে, গালি দিচ্ছে অনেক খারাপ ভাষায়, বলছে যে খানিকগুলো একদম মেরে ফেলবো। পরে আমি বসার পরে আমি বসা থেকে একদম পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমি টান দেওয়ার সাথে সাথে খুলছি, খোলার পরে ওরা দেখছি সেই অ্যাশ কালার প্রাডো যেটা দিয়ে আমাকে ধরছে, সেটা অনেক জোরে স্পিডে চালায় চলে যাচ্ছে। তখন আমার কাছে মনে হচ্ছে হয় পুলিশ আসতেছে বা কেউ আসবে আমাকে থানায় নিয়ে যাবে বা আমাকে এখন মেরে ফেলবে বা আরেক কোনো টিম আছে। দিন ছিল না রাত?
অনেক ভোর ছিল, আমাকে যখন নামাইছে 15 মিনিট পরে ফজর আজান দিছে। ও আচ্ছা আচ্ছা, ভোর রাত। পরে আমি দৌড়াদৌড়ি করে এদিক সেদিক যাই, কোনো গাছের আউলে বসি বা কোথায় বসি দোকানের আলে, কেউ যাতে আমাকে না দেখে। কি করব না করব আমি দিশা পাচ্ছি না। একটা ফুটওভার ব্রিজে গেলাম, একটা সাইনবোর্ড পড়লাম, দেখলাম কাঞ্চন ব্রিজ সংলগ্ন। তখন আমি বুঝলাম যে আমি পূর্বাচলে আছি। কি করব না করব, আমি একটা লোক দেখলে বা একটা গাড়ি সাই করে গেলে মনে হচ্ছে এই গাড়ি দিয়ে আইসা আমার মেরে ফেলবে, আপনাকেই নিতে আসছে। হ্যাঁ, আমাকে নিতে আসছে বা আমাকে এখানে মেরে ফেলবে। আমার মৃত্যুর ভয়টা, আর আমাকে কেউ নিয়ে যাবে, আমার কোনো হদিস পাইতেছে না। কি করব আমি, কিভাবে পালাবো এখান থেকে? তখন আমার মানি একটা, কিন্তু আমি ওটা তো হাত ধরা বা ওটা ওই সেন্সটা আমার কাজ করে না মাথায়। আমি কি করব, আমি দিশা পাচ্ছি না। আমি এদিক তো সেদিক যাই, কিন্তু আমি লোকজন দেখে পলায় যাই। পরে আমি কি করবো, একজনে জিজ্ঞেস করি, ভাই এখান থেকে কোনোভাবে যাওয়ার কোনো স্কোপ আছে? পরে না, আমি আর সকালে যাই নেন না। পরে গেলাম, ভাই যাবো এখানে, ওই যে অনেকে যাচ্ছে। পরে অনেক সময় ঝামেলা চলতেছে, আপনি ওই একটা সাইনবোর্ড দেখা যায় দূরে প্রায় 1 কিলোমিটার, আপনি ওখানে যান, ওখানে গেলে আপনি সিএনজি পাবেন। পরে ওখানে গেছি মতন একটা রাস্তায় যে অ্যাপ্রন পরে সিকিউরিটিরা ঘাট দেয় না ঠিকাদার প্রতিষ্ঠানে, পরে গেলাম। পরে কইতাছি, ভাই সিএনজি পাবো না? কই যাবে না? আমি গেলাম, ভাই ঢাকায় যাবো। এখন যান না, রাত্রিবেলা অনেক প্রবলেম হইতেছে, অনেক ঝামেলা চলতেছে দেশে, আসেন আমাদের এখানে বসেন। আমি কাউরে বিশ্বাস করতে পারি না, আমার ভয়। পরে আমি বললাম, ভাই আপনার কাছে মোবাইল হবে? আমার মোবাইলটা আসলে হারায় গেছে, বাসে আসছিলাম, ফালাইতে আসছি, মিথ্যা কথা বলছি। পরে আমি আমার আব্বার ওই একটা নাম্বারে মুখস্থ ছিল 711, আমি ফোন দিছি। তখন আমার আব্বা নামাজ পড়ে আমার জন্য মনোজাত দিয়ে দোয়া করতেছে, বলতে আমি ফোন দিয়ে বলছি, আব্বা আমি বেঁচে আছি, আমি একটু অসুস্থ, যদি পারেন, আমি অনেক অসুস্থ আব্বা, আমার কাছে টাকা পয়সা নাই, আপনি একটা অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত আসেন পূর্বাচলে। বলছে পূর্বাচল কই? আমি গেলাম, হ্যাঁ। আব্বা অনেক চিক্কর পাক্কর দিয়েছে, বোনের বাসায় ছিল। আমি আবার আব্বা ওই নাম্বারে ফোন দিয়েছে, বলছি আব্বা চলে আসছে 1 মিনিট। আব্বা নামার পরে বলতেছে, তোমার আঙ্কেলের জামিন হয়ে গেছে। তখন আমার আঙ্কেলে, যেটা তারেক রহমান সাহেবের পিএস, ওনার জামিন হয়ে গেছে। উনি প্রায় 5 বছর 6 মাস জেলে ছিল। তা আব্বা আমার একটা ছবি উঠাইছে, ছবি উঠাইয়া ওই অবস্থায় দিছে। আমার বোন জামাইরা সবাই আসছে। আমি তো শিকদার মেডিকেলে ভর্তি হইলাম, 3 দিন ছিলাম সিসিইউতে। স্বাভাবিকভাবে কোনো কিছু করতে পারতাম না, এই মুখ আর চোখটা এক পাশ বাঁকা হয়ে গেছিল। আমি সাইকোথেরাপি নিছি অনেক দীর্ঘদিন। একটা মানুষ 5 এমজি খাইলে বেহুশ হয়ে যায়, ঘুমের ওষুধ। আমি 20 এমজি খাই, এখনো 10 এমজি খাই রেগুলার, এখনো স্টিল নাও 10 এমজি খাইয়া ঘুমাই। আপনি তো নিশ্চয়ই এই আপনার নিপীড়নের বিচার চান। আপনি মামলা করেছিলেন? আমি মামলা করি না, গুম কমিশনে কাগজ জমা দিয়েছি, পেপার জমা দিছি। মোটামুটি অনেক জায়গায় যাই আসি, কথা বলি। আমাদের আপনি বিশ্বাস করেন যে বিচার পাবেন, তাই? আমি এখন 100% বিশ্বাস করি যে ভালো কিছু হবে আমাদের জন্য, আমার এইটার বিচার হবে। আমি চাই না বাংলাদেশে আমরা যেই আয়নাঘর নামে যেটা বলে, এই আয়নাঘর যার কোনোদিন বাংলাদেশে না, পৃথিবীর কোথাও যে সৃষ্টি না হয়। আমাদের মতো আমরা যাই, আমি যেই পরিমাণ কষ্ট করেছি, আমাদের মতো আরো যারা করেছে, এই কষ্ট যে আল্লাহ আর কাউকে না দেয়। সম্পা, আমরা অনুষ্ঠান শেষ করব, ছোট্ট করে বলি, এখন কি অবস্থা আপনার? এখন আমার তো আর কেউ রইল না। হাজবেন্ড না থাকলে একটা মেয়ের কাছে, মানে হাজবেন্ড নামক যে বট গাছের ছায়াটা যে কত বড় একটা মেয়ের কাছে, হ্যাঁ, সেটা হারিয়ে ফেলছে। এখন তো আমি পুরো পৃথিবী হারিয়ে ফেলছি। আমি এখন কোথায় থাকছেন? কিভাবে? এখন শ্বশুর বাড়িতে সেই যে সুখের ঘর করেছিলেন সেই ঘরেই তো সেভাবেই আছে না? আমার শ্বশুর বাড়ির লোকজন এখন আমাকে ওই বাড়ি থেকে রাখে না। আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে কিছুদিন পরেই আমাকে ওই বাড়ি থেকে তাড়াই দেওয়া হয়। কেন আমি জানি না, কিন্তু এক পর্যায়ে আমি কোনো জায়গায় না যাওয়ার উপায় পেয়ে আমি গোরস্থানে যে কবরের পাশে থাকি। মানে আমি বলছি যে আমি আমার বাড়িতে জায়গা না দিলে আমি এখানে থাকবো। জানি না তাদের কেন আমাকে রাখি নেই তারা, এখনো তারা আমার সাথে। আপনার সেই সুখের ঘরে কে থাকে তাহলে, যেটা আপনি নিজে বানালেন? সেটা এখন ওইভাবেই আছে। আমার শ্বশুর শাশুড়ি, আমার দেওর থাকবে। এখন ওই ঘর তো আর আমার নয়। এখন শাশুড়িদের কথা, ছেলে নাই, ছেলের বউ কোথা থেকে থাকে, তাদের কথা এটা। এই গত ঈদেও আমি আমার হাজবেন্ডের কবর দেখতে যাই। আমি গতবার যে পাঞ্জাবিটা পরে আমার সাথে ছিল, সেই পাঞ্জাবিটা নিয়ে আমি কান্নায় ভেঙে পড়ি তার কবরের পাশে। আমি যাই আম্মাকে জড়াই ধরে বলি, তারা আমাকে বলে নাই যে আসতে, কিংবা আমি তাকে কাছে এখনও আমি তাদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য অনেক যথাযথ চেষ্টা করি। যে আমি আমার একসময় আমার সুখের একটা সংসার ছিল, আর আমার হাজবেন্ড নেই, তাই বলে আমার শ্বশুর শাশুড়ি, মানে সবাই কেন এরকম হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না কেন এরকম। এখন আপনি থাকছেন কোথায়? এখন আমি বাবার বাড়িতে থাকি। তাহলে জীবন কিভাবে চলছে? জীবন
এক কথায় বলতে জীবিত লাশই বেঁচে আছে, আর দুনিয়া দেখার বয়স এই আচ্ছা, এই বয়সে। যে সরকার বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বা সমাজের বিভিন্ন জায়গা থেকে তো যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে, আপনার পাশে কি কেউ দাঁড়িয়েছে? জুলাই ফাউন্ডেশন থেকে দাঁড়িয়েছিল এনরা, অর্ধেক আমার শাশুড়িকে 2.5 লক্ষ দিচ্ছে, আমাকে দিচ্ছে। আর তারেক রহমানের পক্ষ থেকে এই ঈদের সামনে আমি পেয়েছি, তার আগে পাইনি। তার আগে যা বাদ বাকি আমার সব জায়গা থেকে আমার শাশুড়ি পেয়েছে। প্রথম পর্যায়ে আমার শাশুড়ি কিনেছে, এই ঈদের সামনে এসে যখন জানতে পারছে আমি তার স্ত্রী শ্বশুরবাড়ির লোকজন আমার সাথে এরকম করতেছে, এই পর্যায়ে এসে সে আমাকে মানে ঈদের সামনে আমি তার সাড়া পাইছি। নিশ্চয়ই প্রশংসার দাবিদার এটি। এই যে আপনার স্বামী মারা গেল, আপনার শ্বশুর বাড়িতে আপনি থাকতে পারছেন না, সেটি পারিবারিক সিদ্ধান্তের ব্যাপার, সেটি তো আসলে রাষ্ট্রীয় বিষয় না। কিন্তু আপনার স্বামী যে শহীদ হলো, যারা আপনার স্বামীকে গুলি করে মেরে ফেললো, আপনার পৃথিবী অন্ধকার করে ফেললো, তাদের তো বিচার চান। অবশ্যই বিচার চাই, আপনি কি এর মামলা কঠিন করেছেন? থেকে কঠিনতম শাস্তি আমি চাই। আপনি কি মামলা করেছেন? মামলা আমি তখন আমি এক পর্যায়ে আমি নিজেই কোনো সেন্স ছিল না আমার কতদিন। মামলাটা আমি শুনি যে আমার শাশুড়ি করেছে, শাশুড়ি বাদী হয়েছে, কিন্তু এই মামলার বিষয়ে কতদূর আগাইছে কি না আগাইছে আমার শাশুড়ি আমাকে জানাই না, আমাকে জানানো হয় না। আমি বিচার চাই, কিন্তু আমি কিছুই জানি না মামলার বিষয়ে। কিন্তু আমি জানতে চাই, অনেক মানুষের কাছে আমি ফোন দিই, যে আমি আমাদের যেমন ডিসি স্যারের কাছে, আমি মাগুরা ডিসি স্যারের কাছে বলছি, স্যার আমি আমার হাজবেন্ডের বিষয়ে, মামলার বিষয়ে আমি জানতে চাই। আমার যে হাজবেন্ড, আমার মানে এত ভালোবাসার হাজবেন্ড, আমি আমার মানে এত মহব্বতের হাজবেন্ড আমি হারাইছি, আমার যারা আমার থেকে কেড়ে নিয়েছে, আমি এর কঠিন থেকে কঠিনতম মানে শাস্তি চাই, আমি নিজ কানে শুনতে চাই, নিজ চোখে দেখতে চাই এর বিচার। আমরাও প্রত্যাশা করি শম্পা আক্তার, আপনার স্বামী হত্যার বিচার এই বাংলাদেশে হোক, আপনি ন্যায় বিচার পান, রাষ্ট্র সমাজ আপনার পাশে থাকুক। আপনার এই কষ্ট, আপনার এই দুঃখ নিশ্চয়ই আমাদের জাতির, আমাদের সবার দুঃখ, আমাদের সবার কষ্ট। আমরা বিশ্বাস করি এই রাষ্ট্র আপনার যথাযথ সম্মানটুকু দেখাবে এবং সমাজও আপনাকে যথাযথ স্বীকৃতি দিক, সেটা আমরাও প্রত্যাশা করি। রাসেল, আপনার ত্যাগ, আপনার নির্যাতন, আপনার এই আজকের এই নতুন এক বাংলাদেশে আপনার যে স্যাক্রিফাইস, সেটিও আমরা শ্রদ্ধা করি। আপনাদের এই ত্যাগের বিনিময়ে আমরা আজকে এই নতুন একটা সময় এসেছি। সুপ্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, করেছে নির্মমতার নতুন রেকর্ড। ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় নির্মম নিপীড়নের মুখে পড়েছিলেন ঢাকা কলেজ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেল। নির্যাতন নিপীড়নের কারণে ব্যাহত হয়েছে তার স্বাভাবিক জীবন, শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তার ফ্যাসিবাদের ক্ষতচিহ্ন, যা হয়তো কখনোই মুছে যাবে না। এদিকে জুলাই আন্দোলনে শহীদ সোহান শাহের স্ত্রী পড়েছেন বিপাকে। ছেলের মৃত্যুর পর পুত্রবধূ শম্পাকে ঠাঁই দিচ্ছেন না শ্বশুর বাড়ির লোকজন, আবার বাবার বাড়িতেও স্বস্তিতে নেই তিনি। সব মিলে এক অন্ধকার সময় পার করছেন শম্পা আক্তার। আমাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশ হাসিনার বিচারের মধ্য দিয়ে ঘুচিয়ে দেবে রাসেলদের উপর চালানো নির্মম নিপীড়নের যন্ত্রণা, সেই সঙ্গে সান্ত্বনা এনে দেবে স্বামীহারা বধূ শম্পা আক্তারের জীবনেও। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironer3.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।